শুন বান্দি, জানকি বাচ্চা, এই কালারটা ভাল লাগে না। হট কালার পরবি যাতে আমার খালি তোকে ছুতে ইচ্ছা করে। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ইয়ার। আফ্রিদের কথায় চমকে ওঠে ন্যান্সি। ন্যান্সি ঠায় দাঁড়িয়ে আছে। কি বললো আফ্রিদ? দ্রুত ড্রেসিং টেবিলে কাছে গেল। ওড়নার ফাঁক দিয়ে উকি দিচ্ছে তার ফিতেটা। চৌকি দিতে ঘাড় ফিরিয়ে বাইরে দৃষ্টি ফেলল। অসভ্য লোক একটা ইশারা করলো। ন্যান্সি তিরিক্ষে মেজাজে বলে উঠল, নষ্ট পুরুষ একটা, আপনি আমার উপর নজর রাখছেন? কোথায় কোথায় হিডেন ক্যামেরা লাগিয়েছেন? কেন এমন করছেন? আপনি এসব করছেন? আপনি তোমার কোটটা জড়াতে যেতে বললাম না, লাইফ তোর, রুলস আমার। ন্যান্সি হেসে বলল, আপনাকে আমি ছাড়বো না, ট্রাস্ট মি। আপনি ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলল, ও মাতারি রে, ছাড়িস না, আমি চাই তুই ধরে রাখ। ন্যান্সি রাগে ফুসছে। আপনি ফের বলে ওঠে, খুব শীঘ্রই স্পেনে এসছে, ওয়েট কর। আতকে উঠল ন্যান্সি। আসছে মানে? আপনাকে মেরে ফেলবে ইদ্রান ভাইয়া। গা ধুলে হেসে উঠলে আপনি। ধীরে ধীরে গিয়ে গাড়িতে উঠে বসলো। এদিকে গাড়ি স্টার্ট দিল ঈশান। দেখাই যাক কে কাকে মারে। ন্যান্সি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। ধরাশায়ী গলায় বলে উঠল, আপনি এমন একজনকে ভালোবাসেন যে আপনার ধ্বংস হয়ে উঠে পড়ে লেগেছে। আফ্রিদ হাসল। আফ্রিদ সিটে গা এলিয়ে প্রসন্ন চিত্তে বলল, ধ্বংসকারীর মাঝে আমার প্রাণ ভমলা লুকিয়ে আছে। ন্যান্সি তাচ্ছিল্য হাসি টেনে বলল, ফিরে এসে আপনার বুকে বাঁ পাশে গুলি করব, যেন বাঁচতে না পারেন। আফ্রিদ লম্বা নিঃশ্বাস টেনে বুকে ডান পাশ হাত চেপে বলল, উহ, তুই বুকের ডান পাশে শ্যুট করিস, আমার ডান পাশটা তোকে ভালোবাসে। অস্ত্রোপচারের নতুন ফন্দি বানানো হয়েছে। এটা মাস্টার প্ল্যান। লুসিফার এলেন ইদ্রানের। এবার জঙ্গলের রাস্তা ধরবে ওরা। গতবার ধরতে তো গিয়েও পারল না ইক্রিয়াস, কিন্তু এবার আর সেই ভুল করবে না। ফোর্স রেডি আছে ইতিমধ্যে, স্পেশাল ফোর্স। আপাতত তাদের প্ল্যান সম্পর্কে কাউকে অবগত করা যাবে না। ল্যাপটপে কিছু কাজ ফাইলগুলো চেক করে নিল ইক্রিয়াস। এবার সুযোগে সে কোনোভাবে মিস করতে চাইছে না। পকেট থেকে ফোনটা ভাইব্রেট করার মতো ল্যাপটপের শাটার বন্ধ করে ফোন বের করলো। রাইসা কল করছে। অধরের কোনো অল্প হাসি ফুটে উঠল। তবে কপাল পড়েছে চিন্তার ভাঁজ। মেয়েটা তার জন্য বিপদে পড়ছে। ইক্রিয়াস শিওর এই কাজটা। ইক্রিয়াসের ফোনটা ভাইব্রেট করতে করতে বন্ধ হয়ে গেল। ইক্রিয়াস কিছু একটা ভেবে জিভে চাবি নিয়ে উঠে দাঁড়ালো। দাবাংকে কল কর, আমি একটু বের হচ্ছি। দিবাং, তুমি থেকো। স্যার কোথায় যাচ্ছেন? আমি যাব। ফের হাসলো ইস্ক্রিয়াস। না দিবাং, তুমি থাকো, আমি একটু LAB এর সাথে সাক্ষাৎ করে আসি। আতকে উঠে দিবাং। অস্থির কণ্ঠে, স্যার আমিও যাব আপনার সঙ্গে। আরে না দিবাং, আমি চাই না তুমি বিপদে পড়ো। আপাতত LAB এর সঙ্গে দেখা করাটা আমার খুব জরুরি। তুমি বরং পুলিশ স্টেশনে থাকো। দিবাং আর কথা বাড়াল না। এদিকে জিপ নিয়ে বেরিয়ে পড়ল ইস্ক্রিয়াস। আপাতত LLB ইন্ডাস্ট্রিতে যাবে। তবে কিঞ্চিত সন্দেহ, আদতে কি লুসিফারকে ওখানে পাবে? আফ্রিদি হাসান যে কোনো সময় স্পেনে আসতে পারে। তার আগে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। ইফরানের টরক নড়ে উঠে ন্যান্সির কথায়। কপাল কুঞ্চন করে শানিত কণ্ঠ বলে, তাতে ভয় কিসের? এটা তো আপনার রাজ্য, আপনার হাতের মুঠোয়। তাকে আশা থেকে আটকান। ইদ্রান ঠোঁট চেপে কিছু একটা ভেবে বলল, এটা আমার রাজ্য নয়, এটা আফ্রিদি হাসানের রাজ্য। স্পেন মাফিয়া কিংয়ের নাম শুনলেই কেঁপে ওঠে। ন্যান্সি থামকালো, চমকিত স্থির হয়ে গেল পুরো। কিন্তু সে তো বাংলাদেশ কন্ট্রোল করে। ইদ্রান চেয়ারে বসে থুতনিতে আঙুল ঠেকে বলল, ডিয়ার মাউস, একটা কথা বলি, আফ্রিদ হাসান ক্রিমিনাল। এমন কোনো দেশ নাই তাকে খুঁজছে না। সে আন্ডারওয়ার্ল্ডে একাই রাজত্ব করে চলছে বাংলাদেশ থেকে। সেখানে স্পেনে তো ওর জন্মস্থান। জন্মস্থান কথাটা শুনে মাথার উপর আকাশ ভেঙে পড়ল ন্যান্সির। দপ করে বসে পড়ল সোফায়। বিস্মিত নয়নে তাকায় ইদ্রানের দিকে। সে স্পেনের নাগরিক। ইদ্রান যেন কিছু আশ্চর্য হলো। অসন্তোষ প্রকাশ পাচ্ছে তার চাহনিতে। এতগুলো মাসের সংসার, অথচ জানেই না সে স্পেনের নাগরিক। ওয়াও! ন্যান্সি কথাগুলো শোনার পর থেকে ঘোরের মধ্যে আছে। সব কিছু গুলিয়ে যাচ্ছে। আপনি তো একটাবার বলেনি সে স্পেনের নাগরিক? জামা কাপড় গুছিয়ে নিয়েছে সব কিছু। মিসেস অ্যানা স্মেলিনকে নিয়ে বেরিয়ে পড়ছে চলে যাবে বলে। মিস্টার রায়হান আটকালো ওদের। কোথায় যাচ্ছেন এনা? এনা চারিদিকে এক পলক তাকিয়ে বলল, আমরা আর এখানে থাকবো না মিস্টার রায়হান, আমরা যাচ্ছি। কি? চমকিত হয়ে শুধায় মিস্টার রায়হান, আপনারা যাচ্ছেন মানে? ইদ্রান জানতে পারলে কী হবে বুঝতে পারছেন?
ফাঁকা ঢোক গেল মিসেস অ্যানা। মায়ের চিন্তিত মুখখানি দেখে মলিন মুখে তাকায় ইসমাইলি। আঙ্কেল, আমরা চলে গেলে ওনার পারমিশন নিতে হবে কেন? আমরা এসেছিলাম নিজের ইচ্ছে, এখন যাচ্ছি। মিস্টার রাইহান কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তা বলতে দিলেন না মিসেস অ্যানা। প্লিজ মিস্টার রাইহান, আপনি দয়া করে আমাদের বাধা দিবেন না। মিসেস অ্যানা এক প্রকার মিস্টার রাইহানকে অগ্রাহ্য করে বেরিয়ে গেলেন। মিস্টার রাইহান ঘাবড়ে গেল। দ্রুত হাতে ফোন করলেন ইদ্রানকে। অন্ধকারে ডুবে আছে রুম। একপাশে দাঁড়িয়ে আছে এক রমণী, মুখ কালো, কাপড়ে ঢাকা তার। ইদ্রান চল শক্ত করে বলে উঠল, সমস্যা কি তোমার? আমি কি বলছি ওস্তাদি করছে? শুকনো ঢোক গিলে রমণী চাপা স্বরে বলল, প্রয়োজন ছিল। আপনাকে বিরক্ত করছিল ভাইয়া। হাসলো ইদ্রান। তোমাকে ভাবতে হবে না, আমি করে বুঝে নিব। আপাতত তুমি ওইটুকু করো যতটুকু বলছি। ওকে ভাইয়া। মেয়েটি আর অপেক্ষা না করে বাইরে উদ্দেশ্যে প্রস্থান করলো। সামনের দিকে যেতেই তার জন্য রাখা বাইকটা নজরে আসলো। সেটাই উঠে ছুট লাগালো নিজের উদ্দেশ্য পূরণে। ফোনের টুং শব্দটি হওয়া মাত্রই বিরক্তিতে শব্দটি উচ্চারণ করলো। অতঃপর দৃষ্টি বুলিয়ে বলল, গাম্ভীর্য ভাবটা ফুটে উঠে স্পষ্ট। পাগলের ন্যায় ছুটে গেল বাইরের দিকে। ইভান আকস্মিক লুসিফারকে এরকম হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে শুধু, ভাই কী হয়েছে? প্যালেসে যাবো, নো মোড়। আর কিছু জিজ্ঞাসা করলো না ইভান। গাড়ির স্পিড বাড়িয়ে ছুটে চলে প্যালেসের দিকে। রাস্তার কাছাকাছি আসা মাত্র হোয়াইট কার দেখতে পেল। লুসিফার অস্থির কণ্ঠে বলল, ইভান, ফার্স্ট আমাদের ওই গাড়িটা ধরতে হবে। ইভান তাই করলো। দ্রুত স্পিড বাড়ছে। ম্যাম, আমাদেরকে কেউ ফলো করছে। মিসেস অ্যানা পিছন ফিরে দেখলেন এটা ইদ্রানের গাড়ি। ইসমাইলি অস্থির নয়নে সবটা পর্যবেক্ষণ করলো। মাম্মাম, লুসিফার, চুপ করো। আমাদের যে করে হোক যেতে হবে। ধীরে ধীরে দুটো গাড়ি স্পিড বেড়েই চলছে। আশেপাশে রয়েছে অনেকগুলো গাড়ি। স্পিডের জন্য বিপদসংকুল দেখা যাবে বোধহয়। ইসমাইলি বুঝে উঠতে পারছে না সে কী করবে। লুসিফার হঠাৎ ওদের পিছু পা কেন নিয়েছে? ব্রিজ পেরিয়ে সমান তালে এগিয়ে চলছে গাড়ি। ড্রাইভার এতটাই স্পিড মেনটেন করতে না পেরে থমকে গেল। ফলস্বরূপ একটা গাড়ির সঙ্গে সামনে থেকে আসা আর একটা গাড়ি সজোরে ধাক্কা লাগে। উল্টে গেল দুটো গাড়ি। চিৎকার করে উঠল ইসমাইলি। সে বুঝে পড়ে যাবে। নিস্তব্ধ জ্যোৎস্নার স্নাতরাত্রির উপরে থানার মতো চারটা আলোটা ঝলমল করছে। টিম টিম করে তারা চলছে। জানলার পর্দার সফেদ পর্দাগুলো বাতাসে উড়ে বেড়ছে। মুখে জানলা দিয়ে আসা চাঁদের ঈষৎ আলো পড়া মাত্র চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ইসমাইলি। উঠতে গিয়েও তীব্র ব্যথা অনুভব করলো সে। মাথার যন্ত্রণা। কপালে হাত রাখতে বুঝতে পারলো ব্যান্ডেজ করা। উফ! ব্যথাদের কান্তে কাতর হয়ে উঠল ইসমাইলি। দমবন্ধ পরিস্থিতি তৈরি করছে। আকস্মিক পুরো ঠোঁট দুটো, জীর্ণশীর্ণ বদনখানি শিরশির করে উঠল। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় নারীর সত্তা নাড়িয়ে দিচ্ছিল ইসমাইলি। সামনে বসা পুরুষটি এমনভাবে মজেছে যেন বহুদিনের তৃষ্ণার্ত ঠোঁট একটুখানি পানি পাওয়ার ন্যায় আবেগে ভেসেছে। শক্তপোক্ত দেহের ভর সামলাতে না পারে উড়ুতে পা রাখল ইসমাইলি। চুলের ভাঁজে ভাঁজে বিচরণ করছে কল্পনায় পুরুষটির হাতের বিচরণ। মেয়েদের উদরের শক্ত হাতের স্পর্শ পাওয়া মাত্র ধরপড় করে উঠল ইসমাইলি। বক্ষস্থলে ধাক্কা দেওয়ার সঙ্গে সরাতে পারছে না। একটা সময় অধর চুম্বনগুলো কামড়ে পরিণত হলো। মিনিট পাঁচেক পর সরে গেল লুসিফার। প্রথম চুম্বন ডান। ফ্যালফার করে তাকিয়ে আছে ইসমাইলি। কিয়ৎক্ষণ পূর্বে তার সাথে কী হলো তা মোটেই খেয়াল ছিল না। ঠোঁটে হাত রেখে চোখ বুঝল সে। মস্তিষ্ক চাপ দিতে মনে পড়ল তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু মিসেস অ্যানা, ইসমাইলি মা কোথায়? লুসিফার, আমার মা। আমার মা কোথায়? আরামসে গিয়ে সোফায় বসলো। ইদ্রানের দৃষ্টি তীক্ষ্ণ। ইসমাইল অস্থির হয়ে উঠল। তার মা কোথায়? সে যদি এখানে থাকে তাহলে তার মা এখানে থাকা উচিত। বলুন না আমার মা কোথায়, বলুন। শব্দ করে হেসে উঠল লুসিফার। সুর তুলে শেষ বাজিয়ে বলল, পাঠিয়ে দিয়েছি। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ইসমাইল। তবে কি বাবার মতো মাকে হারিয়ে ফেল? দ্রুত পা হিঁচড়ে এগিয়ে গিয়ে ইদ্রানের পায়ের কাছে বলল। কান্নায় ভেঙে পড়ল মুহূর্তের মধ্যে। প্লিজ প্লিজ, এসব কী করছেন আপনি? আমার মা কোথায় লুসিফার? বলুন প্লিজ। চুপ থাকবেন না। কান্নার তো মুখে ঝুঁকে এসে ইদ্রান পুরো মুখে আলতো করে ফু দিয়ে চোখ খেঁচিয়ে নিল সে। ফিসফিসে বলল, চুমুর টেস্টটা দারুণ ছিল। কিংকর্তব্য বনে গেল সে। আপনি আমার মাকে কোথায় রেখেছেন? না বলুন না প্লিজ। আয়না ঘরে রেখে দিয়েছি বলতে পারো। সিক্রেট। ইসমাইলি কিছু বুঝতে পারছে না। সবটাই তার মাথার উপর দিয়েছে। আপনি এসব কী করছেন? কেন করছেন? প্লিজ আমার মাকে এনে দিন। কান্নার ফলে হেঁচকে উঠে গেলে এক প্রকার দেব পাবে তোমার মাকে। তবে সত্য এটাই। থেমে গেল লুসিফার। আবার অস্থির হয়ে উঠে ইসমাইলি। কী সত্য বলুন?
আমি সব শুনবো। আমাকে বিয়ে করতে হবে ডিয়ার, থমকল ইসমাইলি। বাক্যহারা রীতিমতো বিয়ে, ইয়েস বিয়ে করতে হবে, আর সাথে থাকতে হবে। তাহলে মাকে ব্যাপারে, আদারওয়াইজ তোমার মা গেল। আজকে শরীরের লোমকূপ কে পড়ছে। না না, আমি মাকে চাই। আপনি বিয়ে করবেন তো? করবো, সত্যি বলছি। তবু আমার মাকে কিছু করবেন না। একপাশে হেসে উঠল লুসিফার। উফ, দ্যাটস মাই লিটল প্রিন্সেস। ইসমাইল কাঁপছে। সে জানে লুসিফার পারে, যদি মিসেস এনাকে খুন করে দেয়। বিয়ের পর মুহূর্তে রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে ইসমাইলি। অতিরিক্ত কান্নার ফলে হেসকে উঠে গেছে, চোখ দুটো ফুলে গেছে। রুমে প্রবেশ করে খট করে দরজাটা বন্ধ করে দিল লুসিফার। হে মাই ডিয়ার, সেই ডাক। অদ্ভুতভাবে কর্ণ স্পর্শ করে ইসমাইলি প্রচণ্ড রাগ নিয়ে বলে ওঠে, আমার মা কোথায়? বিয়ে হয়ে গেছে আমাদের, এবার বলুন কোথায়? কণ্ঠে তেজ। লুসিফার শব্দবিহীন হাসলো, এগিয়ে গিয়ে হাতে থাকা ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। এবারে শ্যুট খুলে ডিভাইনের উপর ছুঁড়ে ফেললো। ইসমাইলের দিকে দু কদম এগিয়ে এসে হেসে বলল, এখনও মেইন কাজটাই করলাম না, চলো বাসর সেরে ফেলি। সত্যি করে বলুন, সেদিন আপনি কেন ওখানে দিনে দুপুর অবধি গাড়ি নিয়ে গেছিলেন? লোকটার বয়স কম করে 45 ছুঁয়েছে, ব্যথায় কাতরাচ্ছে রীতিমতো। তার কপালে রিভলভার ঠেকিয়ে রেখেছে ন্যান্সি। এই নির্জন রাস্তায় একমাত্র তাদের অস্তিত্ব ছাড়া কিছুই নেই। ন্যান্সি কিরমির বলল, সত্যি বলুন, নয়তো গুলি করব। লোকটা ইতিমধ্যে ন্যান্সির হাতে বেশ শক্ত মাইর খেয়েছে, এখন আর নিতে পারছে না। কাঁপতে কাঁপতে বলছি আমি সব বলছি। চারিদিকে অস্বাভাবিক নীরবতায় জমাট বেঁধে গেছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো অন্ধকারে কেবল কালো ছায়ার মতো দুলছে। দূরে কোথাও হালকা বাতাসে শুকনো পাতা খসখস শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। লোকটার কপালে বেয়ে ধীরে ধীরে ঘাম গড়িয়ে পড়ছে। ব্যথায় তার বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। হাঁটু দুটো কাঁপছে এমনভাবে যেন এক মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারবে না। তার চোখে স্পষ্ট আতঙ্ক ছাপ এক ধরনের মরিয়া ভয়, যা মানুষের মুখোশ ভেঙে সত্যিটাকে টেনে বের করে আনে। অন্যদিকে ন্যান্সি দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো দৃঢ়, তার চোখে দুটো তীক্ষ্ণ, ঠান্ডা এবং নির্মম। রিভলভারটা সে এমনভাবে ধরেছে যেন আঙুলের সামান্য চাপে ট্রিগার নড়ে উঠতে পারে। ক্রোধের ঠোঁটের কোণে জমে থাকা বিরক্তি আর ক্রোধে তাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। নীরবতা ভেঙে আবার শোনা গেল লোকটার কাঁপা কণ্ঠ, আমি মিথ্যে বলিনি, দয়া করে গুলি করবেন না। ন্যান্সির চোখ সরু করলো, অন্ধকারের দৃষ্টি যেন ছুরি হয়ে লোকটার বুক ভেদ করে ঢুকে গেল। সে ধীরে ধীরে বলল, খুব নিচু কিন্তু হিমশীতল, তাহলে শুরু করুন সবটা, একটা শব্দ লুকোবেন না। লোকটা নাম থমাসন, স্পেনের একজন বাসিন্দা। তিনি বহু বছর আগে স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। স্ত্রীর চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন, কিন্তু থমাসের খুব বাজে অভ্যাস নেশা করা। লোকটা একটা মেয়ে সন্তান রয়েছে, অথচ তারপরে নেশা ছাড়তে পারেনি। যখন জানতে পারে স্ত্রী ক্যান্সারে, তখন পুরো পৃথিবী টলে পড়ে থমাসের। সে অনুভব করে সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে। সেই মুহূর্তে মরিয়া হয়ে ওঠে প্রাণপ্রিয় স্ত্রীকে বাঁচানোর জন্য। থমাস বুঝতে পারে না কী করলে স্ত্রী চিকিৎসা করাবে। এক এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে তার সাথে। এক লোকের সাথে দেখা হয়। লোকটা তাকে প্রচুর অর্থ দেয় শুধুমাত্র একজন মানুষের উপর নজরদারি রাখার জন্য। ন্যান্সি আশ্চর্য হলো, শুধুমাত্র নজরদারির জন্য কেউ কাউকে এত টাকা দেয়? আপনি সম্পূর্ণ সত্যি বলছেন? শুধুমাত্র নজরদারি হলে আপনাকে পুলিশ কেন ধরে নিয়ে গেল? ন্যান্সির কথায় কেঁপে উঠল লোকটা। আমি সত্যি বলছি, আমাকে শুধু বলা হয়েছিল বাড়িতে কে আসে আর যায় সব কিছুর নজর রাখতে। কে বলেছিল তাড়াতাড়ি বলুন। থমাস কেঁপে ওঠে। একটা লম্বাটে লোক। লোকটা একটা চোখ অদ্ভুত রকমের, হয়তো কেউ চোখে বাজেভাবে আঘাত করছে যার জন্য বিশ্রী হয়ে গেছে। আমি চিনি না, সত্যি বলছি। লোকটার কথায় কপাল কুঁচকে এলো ন্যান্সি। এটা তো আফ্রিদের সঙ্গে মিলছে না। তাহলে কে ওই লোক? ভাবনার মধ্যে থমাস ফের বলে, পুলিশ আমাকে নিয়ে গেছিলো, আমাকে বলা হয়েছে যাই হয়ে যাক যাতে সত্যি মুখ দিয়ে বের না করি, নয়তো আমার স্ত্রীর সন্তানকে শেষ করে দেবে। তাই আমি সত্য মার খাওয়ার পর মিথ্যে বলেছি যে আমি ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে নজরদারি করেছি। ন্যান্সি খুঁজে পেল না সে কী বলবে। তাকে অন্য কিছু অন্যমনস্ক থাকতে থমাস সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে উল্টো পথে দৌড় দিল। রাস্তায় হুমড়ি খেয়ে পড়ল ন্যান্সি। রিভলভারটা ছিটকে দূরে পড়ল। ব্যথায় কাঁকে উঠল মেয়েটা। কংক্রিটে এই শহর ক্লান্ত প্রতীক নেই। দিক বিদিক খুঁজে না পেয়ে এলোমেলো হয়ে যাচ্ছে সে। রিসোর্টের রুমে চুপচাপ শুয়ে সে ন্যান্সি, মাথা ভর্তি হাজারো চিন্তায়। কিন্তু এই মিস্টার আলবার্ট আর কোথায় আছে সে? বালিশের নিচে রাখা মুঠো ফোন ভাইব্রেট করা মাত্র শোয়া থেকে উঠে বসল।
হাত গলিয়ে ফোনটা নিল। স্পষ্ট নামটি লেখা আছে কিং। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল ন্যান্সি। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে বলল, পনারে তুই একবার আয়, তোকে যদি আমি সংযত হন এরকম এখনো এরকম বিহেভি। ভারী স্বরে বলল ন্যান্সি। ওপাশ থেকে আফ্রিদ চুপ রইল ক্ষণকাল, অতঃপর ফের বলল, তোকে দেখতে ইচ্ছা করছে, বিশ্বাস কর একবার যদি পুরো। ন্যান্সি ক্ষিপ্ত কণ্ঠে থামিয়ে দিল তাকে। চুপ করুন। অট্টহাসিতে ফেসে বলল আফ্রিদ। ন্যান্সি বিদেশে বলে, একটা কথা বলুন হাসান, আপনি আমাকে কখনো বলেননি আপনি বাংলাদেশি নন। আফ্রিদের কানে লাগানো ব্লুটুথ ডিভাইসে হাত কাজ করে ল্যাপটপে। তাকে শীঘ্রই যেতে হবে স্পেনে, ঘুরে ফিরে সেই দেশে, সেই শহরে আবারও ঘটবে তার প্রবেশ। হ্যাঁ, স্পেনে। উম, স্পেনের আমি স্প্যানিশ খ্রিস্টানের বাচ্চা। ন্যান্সি বিছানায় শুয়েও ছিল, কি ভেবে বলে উঠল, তাহলে এটা আপনি আমাকে কেন বলেননি? আপনি সামান্য হাসলো, ঘাড় বুলে বলে, প্রয়োজন মনে পড়েনি। রাগিনের মতো ফোঁস করে উঠল ন্যান্সি। বিড়বিড় করলো, অসভ্য লোক। কি কি সত্যি আছে আপনার? হ্যাঁ। আপনি থমকালো। ল্যাপটপের কিবোর্ডে থাকা আঙুল থেমে গেল। ছেড়ে দিল মাউস পয়েন্ট। ভাবুক কণ্ঠে বলল, একটা সিগারেট বলে শোন, ছোটবেলায় তোকে একটা চুমু খেয়েছিলাম, এটা আর একটা সত্যি। কথাটা বলে হো হো শব্দে হেসে উঠল ন্যান্সি। ন্যান্সি একটু বিশ্বাস করল না তাকে। আপনি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যুক, সবসময় মিথ্যে বলেন, অসভ্য লোক। অপেক্ষা করল না ন্যান্সি। ফোন রেখে দিল। বিরক্ত হলো আফ্রিদ। রাগান্বিত হয়ে নিজের মাথার চুলগুলো টেনে ধরল। ফোনের স্ক্রিনে তাকিয়ে শব্দবিহীন হাসলো ন্যান্সি। বুক ছেয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি। মানুষ কতটা পাগল হয় একে না দেখলে জানতেই পারত না। আবারও ফোন বেজে উঠল। একই নাম্বার দেওয়া কল এসেছে। দীর্ঘশ্বাস ফেলে এবারও রিসিভ করলো ন্যান্সি। কী হয়েছে? তোকে টোটো চুমু খাওয়ার জন্য এসেছি, রেডি থাক। নির্বাক হয়ে বসে রইল ন্যান্সি। কথা হারিয়েছে তার। এই লোকটা মস্ত বড় পাগল। মাথা খারাপ হয়ে গেছে আপনার? তোর কসম, আসছি। আমি চুমু খাবো ডিরেক্ট ঠোঁটে। আমি আসছি পিরানা পিস। অনেকগুলো দিন পর কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইসমাইলি। তার সাথে ন্যান্সি ছিল। হঠাৎ ইসমাইলিকে চুপ থাকতে দেখে সহ্য হলো না তার। তোমার কি হয়েছে ইসমাইলি? হঠাৎ চুপ হয়ে গেল কেন? কিছু হয়নি গো, ভালো লাগছে না, চলে যাই। ন্যান্সি কিছু জিজ্ঞাসা করবে তার পূর্বে ইসমাইলে হাঁটা ধরল। অতঃপর সে আর কিছু জিজ্ঞাসা করলো না। কলেজের প্রাঙ্গণে প্রবেশ করতে এক অদ্ভুত জিনিস নজর এলো। জিনিস বললে ভুল হবে, একজন মানুষ। হ্যাঁ, বড়সড় চাদর জড়িয়ে চুপচাপ এক কোণে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে থাকতে দোষ নেই, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো লোকটি তাকিয়েছে ইসমাইলের দিকে। আচ্ছা, আচ্ছা, এ সে কি ইদ্রানে পাঠানো কোনো গার্ড? তা কী করে হবে? অলরেডি 2-3 জন গার্ড তো কলেজের গেটে দাঁড়িয়েছে। তাহলে এভাবে আবার লুকিয়ে পাঠানো কি? ইসমাইলি ভাবনায় পড়ে যায়। মনে হয় ইদ্রান হয়তো ভাবছে কলেজের ভেতর থেকে পালিয়ে যাবে, তাই গার্ড পাঠিয়েছে। ক্লাসরুম শুরু হবার একটু পরে ক্যান্টিনে বসেছে ন্যান্সি আর ইসমাইলি দুজনে। তুমি এক কাজ করো ন্যান্সি, আমার ব্যাগটা রাখো। ন্যান্সি চৌকিতে শুধায়, কিন্তু তুমি কোথায় যাচ্ছ তুমি? আমি ওয়াশরুমে যাচ্ছি। ন্যান্সি মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করে। ব্যাগ রেখে উঠে গেল ইসমাইলি। লেডিস ওয়াশরুমে গিয়ে দরজা ধাক্কা দিতে কেউ একজন হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে দরজাটা আটকে দিল। কে? এই ছেলে, বের হন, আমি কিন্তু চিৎকার করবো। হেল্প! ইসমাইলি চিৎকার করার পরে লোকটা তার মুখ চেপে ধরে চাদর সরিয়ে দিয়ে অস্থির কণ্ঠে ফেলে, চেঁচিয়েন না, আমি ইসক্রিয়াস। কে আপনি? তুমি লুসিফার গার্লফ্রেন্ড, তাই তো? উপর নিচ হ্যাঁসরকম মাথা নাড়ল ইসমাইলি। আপাতত কাউকে বলবে না বিয়ের কথা। তাহলে আমি সঠিক মানুষের কাছে এসেছি। তুমি ইসমাইলি প্রিন্সের দৃশা। কিন্তু আপনি এত কিছু জানলেন কী করে? ভুরু উঁচিয়ে শুধায় ইসমাইলি। ইসক্রিয়া সেচে পড়ল, আমি পুলিশ অফিসার। পুলিশ? বিড়বিড় করে ঢোকাগুলো আর কি শুকনো ঢোক গিলে বলল, কিন্তু আপনি আমার কাছে কী করতেন? তোমাকে আমাকে হেল্প করতে হবে। লুসিফার ব্ল্যাক মানি যত খারাপ কাজ করে কালো টাকা পায় সেগুলো সম্পর্কে ইনফরমেশান দিতে হবে। সরি টু সে, আমি আপনাকে কোনো ইনফরমেশানে সাহায্য করতে পারবো না। এবার হাসলে ইসক্রিয়াস। ইসমাইলি ওয়াশরুম থেকে বেরোতে যাবে ইসকের বলে উঠল, নিজের মায়ের জন্য না। পা জোড়া থেমে দিল। কী বললো লোকটা? ঘুরে দাঁড়ালো ফের। চাও তো তোমার মাকে? আপনি জানেন আমার মা কোথায়? প্রতিউত্তরা হাসি উপহার দিল ইসক্রিয়াস। নিজের কার্ড হাতে ধরিয়ে বলল, খবর জানতে পারলে এই নাম্বারে কল করবে। আর তোমার মা ওই বাড়িতে আছে। যেতে নিলে ইসমাইলি তাকে থামিয়ে ফের শুধে, কিন্তু কি করে জানলেন? ঘাড় ঘুরিয়ে তাকালো ইসক্রিয়াস। কিছু কিছু খবর আমরাও রাখি ম্যাডাম। পুলিশ স্টেশনে হাজির আইসা। ইসক্রিয়াসে তার ফোন ধরছে না, এটা মানা যায়? মানলো সে। ইসক্রিয়াস একজন দায়িত্ববান পুলিশ অফিসার।
তো কি হয়েছে, তাই বলে কি সময় দেবে না? দিবাং রাইসাকে দেখে দৌড়ে এলো। রাইসা ততক্ষণ এগিয়ে গিয়ে ধরে ফেললো তাকে। এই যে দিবাং, ভাইয়া কোথায় পালাচ্ছ? দিবাং পালিয়ে বলল। কাচুমুচু ভঙ্গিমা বলল, ম্যাডাম আপনি? জি আমি। এবার বললেন আপনাদের স্যার কোথায়? দিবাং আমতা আমতা করে বলল, স্যার স্যার তো ভেতরে আছেন। রাইসা ছুচুলো চোখ তাকালো, হাঁপাতে হাঁপাতে টেবিলের উপর গেল দিবাং। ইস্ক্রিয়াস পুরো কেসটা এরশাদি করতে ব্যস্ত। দিবাংকে হুড়মুড়িয়ে ঢুকতে ব্যস্ত কণ্ঠে বলে, দিবাং কী হয়েছে তোমার? হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছ কেন? দিবাল কপালে জমে থাকা ঘামটুকু মুছে বলল, স্যার সাইক্লোন আসছে সাইক্লোন। কেবিনে প্রবেশ করলো রাইসা। রাইসাকে দেখে ভুরু কুচকে নিল ইস্ক্রিয়াস। ফাইলগুলো বন্ধ রেখে রেখে সাইডে রেখে দিল। রাইসা তুমি? রাইসার দৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে। তুমি কখন এখানে এলে? আবার হঠাৎ স্টেশনে? পাশে থাকা একটা ফাইল তুলে নিয়ে তার দিকে ছুড়ে দিল রাইসা। ক্যাচ করে তো পারল না ইস্কেস। রাইসার ভঙ্গুর মন নিয়ে চিৎকার করে বলল, তুমি আমার ফোন ধরছো না কেন? এত অসভ্য কেন তুমি? আমি আজকে তোমাকে একের পর এক ফাল ছুড়ে দিচ্ছে। রাইসা স্কেচ সরে গিয়ে নিজেকে বাঁচালো। দিবাং হো হো করে হেসে উঠল, চোখ রাঙালো স্কেচ। ফাজিল, দিবাং বের হয় এক্ষুনি। দিবাং গুটি গুটি পায়ে বেরিয়ে গেল। রাইসা আবারও আক্রমণ করতে এগিয়ে আসে। স্কেচ টাল সামলাতে না পেরে রাইসাকে ডেস্কের উপর থাকা সবগুলো ফাইল নিয়ে পড়ে গেল। রাইসা তৎক্ষণাৎ ড্রয়ার টেনে খুলে ফেলল। ভেতরে অনেকগুলো ফাইল রয়েছে, সাথে রয়েছে একটা পেন ড্রাইভ। উফ, কিউটি পাই এটা কী করলে? নাকের ডগা ফুলে উঠে রাইসার। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। তুমি আমার ফোন ধরছিলে না কেন? আমি তোমার গার্লফ্রেন্ড, কদিন পর ওয়াইফ হবে। আদৌ আমার খেয়াল রাখো? এক পাশে হাসলো ইস্কেশ। নাকে নাক ঘষে উঠল রাইসার। উঠে দাঁড়ালো ধীরে। রাইসাকে উঠতে সাহায্য করলো। এত পাগলামি? মুখখানি মলিন হয়ে উঠে রাইসার। আলগোছে কোমর টেনে জড়িয়ে ধরে ইকরেশ। আমি তো বিজি থাকি কিউটি ভাই, দেখছো না কত কাজ? তুমি তো জানো কাল একটা বস বেরিয়ে এলো। রাইসার আলতো করে গালে হাত রাখলো সামনের পাশে। যে করে হোক যাই করে হোক তাতে আমার কিছু যায় আসে না, শুধু তুমি ঠিকঠাকভাবে ফিরে আসো এটাই চাই। চোখে হাসে ইস্ক্রিয়াস। আদুরিভাবে গালে গাল ঘষে ছোট্ট চুমু খেয়ে বলল, ফিরবো তো, প্রে আরও যাতে আমি সফল হতে পারি। স্বল্প হাসি ফুটে উঠে অধর কোণে রাইসার। ছোট্টকে বলল, ও যে বললাম, যাই হোক তাতে কিছু যায় আসে না, শুধু তুমি ফিরো। কিছুক্ষণ প্রেমালিঙ্গনে মত্ত হলো দুজনে। দীর্ঘ প্রেমালিঙ্গনের সাথে অস্থির কণ্ঠে বলল ইকরেশ, চলো বাড়িতে ড্রপ করে আসি। রাইসা মাথা দুলিয়ে অসম্মতি প্রকাশ করে, তুমি কাজ করো। এই যে বললে মিশনে যাবে, আমি পারবো যেতে, পাক্কা? ইকরাজ আবারও কপালে উষ্ণ ছোঁয়া এঁকে দেয়। রাইসা স্থান ত্যাগ করলো। বেরিয়ে পড়ে পুলিশ স্টেশন থেকে। একটা ক্যাব বুক করে চলল নিজ গন্তব্যে। পুরো পুলিশ স্টেশন ছানবিন করে পেনড্রাইভ খুঁজে পেল না ইস্ক্রেস। রাশিয়ান মাফিয়ার রাইট হ্যান্ড মিকিলাত তাকে এই পেনড্রাইভটা দিয়েছিল। এখানে ওদের কখন কোথায় মাল পাচার করবে, তা স্পেনে আসবে, সব কিছু ডিটেলস ছিল। ইস্কের আশ্চর্যের পর আশ্চর্য হয়েছে। কার এত বড় সাহস তার কেবিন থেকে পেনড্রাইভ নিয়ে যেতে? নাকি কাছের কেউ আছে যে কাছাকাছি থেকে সবটা করছে? ইস্কের এতটা পরিশ্রম করছে অথচ ফলাফল শূন্য। হাপিত্তিশ করা ছাড়া উপায় নেই। কেবিনে পায়চারি করতে ব্যস্ত। ডুবন্ত সাগরে আকস্মিক যখন সূক্ষ্ম আলো ন্যায় বেঁচে যাওয়ার পথ খুঁজে পায়, ঠিক সেই সময় স্কেচ পেয়েছে পথ। ফোনের টুং করে শব্দ হতে রিসিভ হলো তা। হ্যালো, স্কেচ স্পিকিং। আই অ্যাম স্মাইলি প্রিন্সেস দিশা। স্মাইলি প্রিন্সেস দিশা নামটা শুনে চমকালো গ্রেস। তুমি, কি ব্যাপার? সিঁড়ি পিলারের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে স্মাইলি। ড্রয়িং রুমে লুসিফার এবং দুজন লোক এসেছে তার সঙ্গে দেখা করতে। তাদের কাছে রয়েছে 3টি ব্রিফকেস, প্রতিটি ব্রিফকেসের কিছু জিনিস। একটাতে, বাকিগুলোতে রয়েছে কিছু অস্ত্র। হয়তো এগুলো একটু অন্যরকম, খুব ছোট সাইজে দেখতে। আমি কিছু বলতে চাই আপনাকে। হার্ট ফার্স্টলি বিট করতে লাগলো। আচ্ছা, স্মাইলি কি বলবে তাকে? হ্যাঁ বলো। এখানে দুজন মানুষ এসেছে ব্রিফকেস নিয়ে। ওই ব্রিফকেসে অনেক কিছু আছে। স্মাইলি সবটা খুলে বলে তাকে। ইস্কে চমকালো। তার যতটুকু জানার প্রয়োজন ছিল জেনে গেছে। আকস্মাৎ বসে থাকা লোকগুলো উঠে গেল। ব্রিফকেসগুলো ওখানে রেখে গেল। লুসিফার ইভানকে ডেকে বলল এগুলো নিয়ে যেতে। কিছু বলল, সেগুলো শুনতে পেল না স্মাইলি। ইভান জিনিসগুলো নিয়ে বাইরে গেল। তৎক্ষণাৎ ছুটে ছাদের দিকে গেল স্মাইলি। উপর থেকে সবটা দেখার চেষ্টা করছে। জিপ গাড়িটার
সিটগুলো টেনে তুললো ভেতরে। ইসমাইলি তৎক্ষণাৎ ভিডিও কল করলে ইকরেসে। আপনি কিছু দেখাচ্ছি, আপনি প্লিজ দেখুন। ইকরেস বেশ সূক্ষ্মভাবে সবটা দেখতে লাগলো। প্রতিটি সিটের মধ্যে ছোট সাইজে রাখা হয়েছে। তারপর উপরে সিটটা বসিয়ে দিল। ইকরেস ফেস হাসলো। ফোন অডিও কলে বলল, যা প্রয়োজন ছিল জেনে গেছে ইসমাইলি, তোমাকে থ্যাঙ্কস। ইসমাইলি মলিন মুখে আওড়ালো, আমার শুধু মাকে চাই। আপনি বলেছিলেন মাম্মামকে খুঁজে দেবেন। আমি পুরো প্যালেস দেখেছি, মাম্মাম কোথাও নেই। ইসকে জানে মিসেস এনা LAB প্যালেসের ভিতরে আছে। আমি তোমাকে বলছি উনি ওখানে আছে, শুধু খুঁজতে হবে আমাদের। ইসমাইলি সম্মতি প্রকাশ করলো। ইকেশ ভারী স্বরে সতর্ক করে বলল, আরেকটা কাজ করতে হবে প্রিন্সেস দৃশা, তুমি কি পারবে? ইসমাইলি চুপ। এখন আবার কি করতে হবে? পরনে ব্ল্যাক ডেনিম প্যান্ট আর ফুল হাতা শার্ট, তার উপর একটা কালো জ্যাকেট। অনেকদিন পর রিসার্চ সেন্টারে এসেছে আফ্রিদি হাসান। বরাবরের মতো গলা থেকে মুখ অবধি চলে যাওয়া মাস্ক আর চোখ দুটো নীল আড়ালে, না হলে যে নীলাক্ষী চোখ জোড়া দেখলেই চেনা যায় থাকে। হ্যালো মিস্টার অ্যালবার্ট, হাউ আর ইউ? আফ্রিদের কণ্ঠস্বর শুনে দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যায় মিস্টার অ্যালবার্ট আর মিস্টার কামালের। আফ্রিদ আয়েশ করে একটা চেয়ার টেনে বসলো তাদের পাশে। ও মিস্টার অ্যালবার্ট, এত রাগ কেন? মিস্টার অ্যালবার্ট তীব্র ক্ষোভ নিয়ে বলল, তুমি আমাকে তাকে দেখাও যার জন্য আমি এত বছর অপেক্ষা করছি। আফ্রিদ শুনল। তার পিছনে দাঁড়ানো ঈশানের দিকে ইশারা করে ঈশান বড় প্রজেক্ট অন করতে একজোড়া চোখ ভেসে উঠল। আফ্রিদ সেই চোখের দিকে তাকিয়ে বলল, সে একটু বেশি সুন্দর তাই না মিস্টার অ্যালবার্ট? মিস্টার অ্যালবার্ট এবং মিস্টার কামাল বড় বাগরুদ্ধ। কারো দৃষ্টি এতটা সুন্দর হতে পারে? মিস্টার অ্যালবার্ট এবং কামাল বাকরুদ্ধ। কারো দৃষ্টি এতটা সুন্দর কি করে হতে পারে? তার সরল চাহনি সবটাই মোহনম। মিস্টার অ্যালবার্ট হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলে, জীবনে একটা ভালো কাজ করছেন, একটা চমৎকার মেয়ে জন্ম দিয়েছেন। মিস্টার অ্যালবার্ট ভ্যাবাচাকা খেললেন, চমৎকার মেয়ে? তুমি আমার কে তাকে পুরোটা দেখনি, ওর মুখ দেখা আমাকে প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। জি না, সেই সৌভাগ্য আপনার হচ্ছে না মিস্টার অ্যালবার্ট। মিস্টার অ্যালবার্ট বাঁকা হাঁসফাঁস করছেন। তিনি দেখতে চান সেই ওই কন্যাকে। আপনি তাকে আশ্চর্য আরও এক ধাপ এগিয়ে দিয়ে বলল, বাই দ্য ওয়ে মিস্টার অ্যালবার্ট, আমি যাচ্ছি স্পেন। যাবেন নাকি আপনি শ্বশুরবাড়ি? শাট আপ। আফ্রিদ মাস্কের ভেতরে হেসে ফেলল, ঘাড় বাঁকিয়ে বলল, হোয়াই আর ইউ সো অ্যাংরি? ভালোর জন্য বললাম, শ্বশুরবাড়ি যেতে চাইলেই পারতেন। অগ্নিদগ্ধ নয়নে তাকালো মিস্টার অ্যালবার্ট। আফ্রিদের ইচ্ছে করলো মাস্ক খুলতে। আমাকে চিনতে পারলেন না মিস্টার অ্যালবার্ট? সে মনিউ স্পেন। প্রিন্সেস, এমন করছো কেন? আমি তোমাকে ভালোবাসি। ইদ্রানের মুখে প্রণয় এর আলাপ শুনে সর্বাঙ্গ যেন আগুন লেগে গেল ইসমাইলের। চোখের কার্নিশ বেয়ে লাল হয়ে গেছে মেয়েটার। তীব্র ক্ষোভ নিয়ে বলল, ভালোবাসি আর আপনি হাস্যকর। ইদ্রান অনুভব করলো ইসমাইলি তার এতগুলো বছরের ভালোবাসাকে অপমান করছে। রাগে গজগজ করতে প্যালেস ছেলে চলে গেল ইদ্রান। অফিস রুমে বসে আছে ইদ্রান। আকস্মিক ইভান ঢুকে পড়লো, বস হি ইজ কামিং। অধর কোণে রহস্যময় হাসি ফুটে উঠল ইদ্রানের ডগায়। আঙ্গুলের ডগায় নাড়ালো, কলমটা শক্তপণে রেখে দিয়ে বলল, গুড, তাকে আপ্যায়নের ব্যবস্থা করো। বার্সেলোনা শহর, রাস্তা চলছে অসংখ্য গাড়ি। মাঝখান দিয়ে চলছে একটা নেভি ব্লু কালারের মার্সিডি কাজ, আর ওর পিছনে রয়েছে দুটো কালো গাড়ি। সব স্পেনে মাটিতে পা রেখেছে। গার্ডগুলো নিজ দায়িত্বে পালনে ব্যস্ত। মিনিট দুয়েক পর আরও দুটি কালো গাড়ির উদয় হবে। আকস্মিক শুরু হয় ফায়ারিং। প্রথম থেকে প্রস্তুত ছিল সেই শক্তপোক্ত যুবক। সে আর কেউ নয়, আফ্রিদি হোসেন। হেসে হেসে বলল, এবার আসবে মজা, লেটস স্টার্ট দ্য গেম। গাড়ির স্পিড বেড়ে চলছে। রাস্তায় চলতে থাকা গাড়িদের ভিড় বেরিয়ে যাচ্ছে একের পর এক গাড়ি। সব কিছু মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে গেল। কন্ট্রোল রুমের CCTV সমস্ত গন্ডগোল দেখে ট্রাফিক পুলিশ আশ্চর্য হয়ে গেল। ভালো করে দৃষ্টি বুলিয়ে দেখলেন একটি নেভি ব্লু কালারের মার্সিডিজের পেছনে একের পর এক গাড়ি ছুটছে। শহরের মানুষগুলো আতঙ্কিত হয়ে উঠল, চিৎকার চেঁচামেচি। ট্রাফিক কন্ট্রোল পুলিশ কিছুই করতে পারছে না। পুলিশ ফোন ইনফর্ম করা মাত্র তিনটি গাড়ি এলো। মানুষজন কোনো রকমে পালাচ্ছে। আফ্রিদ হেসে উল্লাসে মেতে উঠছে। তার কাছে এটা একটা গেম। পরপর গাড়ি ছুটে চলছে। ট্রাক বাদ মানছে না কিছুতেই। সিটের নিচ থেকে রিভলভার বের করে বাইরের দিকে দৃষ্টি দিয়ে ঠিক নিশানা করলো। গাড়ির টায়ারে ফায়ার করলো সেই যুবকটি। ধুম করে ব্লাস্ট হয়ে অদূরে ছিটকে পড়লো গাড়িগুলো। ল
শহরের মধ্যে আবারও গন্ডগোল, কারণ অজানা। পরপর দুটো গাড়ি উড়ে যাওয়ায় ভয়ানক আগুন ধরেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো চটজলদি। ইয়েস ইয়েস ইয়েস, আই ক্যান ডু এভরিথিং। অদর প্রসারিত করে হাসলো আফ্রিদ। ফোনে টুং করে শব্দটি হতে হাত বাড়িয়ে তুলে নিল ইদ্রান। মেসেজটি পড়ে না চাইতে হাসলো। রিপ্লাই লিখলো, সে বোধহয় প্রথম থেকে জানতো এরকম কিছু হবে। কংগ্রাচুলেশন। রাতের মধ্যপর ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে এগিয়ে যাচ্ছে। ওয়াশরুম থেকে গিয়ে ফ্রেশ হচ্ছে ন্যান্সি। খট করে স্পর্শ করলো তার কর্ণ। হাতে থাকা টাওয়ালটা রেলিংয়ে রাখলো। কেউ কি করছে? ওয়াশরুম থেকে ধীর গতিতে বেরিয়ে এলো ন্যান্সি। আরেক দফা অবাক হলো সে। এই তো রুমে লাইট জ্বালিয়ে দিয়ে গিয়েছিল, তাহলে নিভে গেল কি করে? এবার শিওর হলো ন্যান্সি, কেউ ওটা আসছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে হাতটা ড্রয়ার থেকে রিভলভার বের করলো। খুব সূক্ষ্মভাবে এক হাতে চেপে ধরে, চারটে আঙুল ধরে নিচের দিকটা, আর একটা আঙুল ট্রিগারে রাখা। আপিসের চোখ বুঝে এলো ন্যান্সি। পরিচিত কড়া পারফিউমের ঘ্রাণ প্রবেশ করছে নাসারান্দে। তবে কি তার সন্দেহটাই কঠিন? সেই কাঙ্ক্ষিত মানুষটি এসে গেছে, কিন্তু কি করে? না জানিয়ে আসতে পারে না। ভয়ে সর্বাঙ্গ অসাড় হয়ে উঠছে মেয়েটার। কাঁপছে ওষ্ঠ্যদয়। কে আছেন? তিমিরে ঢাকা রুমে কিছুই দেখতে পাচ্ছে না ন্যান্সি। তারপরে জিজ্ঞাসা করলো, অথচ প্রত্যুত্তর পেল না। বুকের ভিতর ধক করে উঠল মেয়েটা। আমি জানি আপনি এসেছেন। কোথায় আপনি? সামনে আসুন। মেয়েধীন উদরে বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে চোখ দুটো খিচিয়ে যতটা সম্ভব বুঝে নিল। অপর হাতটি এগিয়ে এসে ন্যান্সির হাতে চেপে রাখা রিভলভারটা ধীরে ধীরে টেনে নিয়ে নিচে ফেলে দিল। আবারও সেই হাতটি তুলে ঘাড়ের উপর ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে পিঠে স্পর্শ, ঠোঁট স্পর্শ করায়। ক্ষীণ কেঁপে ন্যান্সি। নিঃশ্বাসের ভেতরে চাপা। এক্ষুনি না ছাড়লে দম আটকে মরে যাবে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে টুকু ছেড়ে দিল। ভারী জড়ানো কণ্ঠস্বর ভেসে এলো কর্ণকুতে। ঘ্রাণ এত মিঠা কেন? হাই মেরি বান্দি, মিস ইউ। ঔষধায় কিঞ্চিত ফাঁক হয়ে এলো। গোপনে নিঃশ্বাস টেনে নিচ্ছে। নিজের বন্দি হাতটা ছাড়ানোর চেষ্টায় ছটপট করছে। আপনার এখানে পা রাখা মাত্র তো মৃত্যু হওয়ার কথা ছিল। অচিরে হাসলো আফ্রিদি হোসেন। চেপে ধরল নগ্ন উদরে। আমি মরলে বুঝি তুই খুশি হতে? মা। আকস্মিক দেওয়ালে চেপে ধরল ন্যান্সিকে। তীব্র ব্যথা অনুভব করছে। ব্যথা পাচ্ছি। ব্যথা দেওয়ার জন্য এসেছি। কেন এসেছেন? তোমাকে চুমু দিতে, জানকি বাচ্চা। নিম্নষ্ঠে কামড়ে ধরল ন্যান্সি। আফ্রিদ ফিসফিসিয়ে ওঠে। ন্যান্সি কেমন টেনে টেনে বলছে। ন্যান্সি ভয়ে সেদিয়ে যাচ্ছে। সে তো আর ভয় পায় না, তাহলে কেন এখন আফ্রিদের সামনে তার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে? আফ্রিদ কানের পাতায় ঠোঁট ঠোঁট হিসিয়ে চোখ বুজে এসেছে। হেসে সে বলল, ফোনে বলেছিলাম না রেডি থাকতে চুমু খেতে আসবে? সেদিনের রাতে লোকটা ফোনে স্পষ্টভাবে বলেছিল চুমু খাবে বলেছিল। নিজের দিকে ঘুরিয়ে দেওয়ালে চেপে ধরে বলিষ্ঠ হাতে পুরুষটি। ন্যান্সি কাঁপছে। সে মোটেও ভয় পায় না, তবে শুধু এই পুরুষটির সামনে আসলেই এমন হয়। দেখুন, এসব বাজে কথা বাদ দিন। যদি অসম্বোধন করেন তাহলে ডিরেক্ট বুকে গুলিটা করবো। ছাড়ুন আমায়। এক পাশে হেসে উঠল আরপি। এই কয়দিনে তার জানকীর বাচ্চা অনেকটা বদলে গেছে। ইস, তাহলে দেরি কিসের? কর গুলি। কিন্তু হ্যাঁ, গুলি খাওয়ার আগে তোর ঠোঁটে চুমুটা খাই, এরপর বাকি কাজ। চোখে দুটো দৃষ্টি দূরে তাকায় ন্যান্সি। নীলাভ মণিজোড়া হাসছে যেন। ঠোঁটের ভাঁজে গুজে দেওয়া পূর্বে ন্যান্সি সজোরে ধাক্কা দিল আফ্রিদের বুকে। আফ্রিদ দুপা পিছিয়ে গেল। ন্যান্সি এক ঝটকায় সেন্টার টেবিলের উপর রাখা ফলের প্লেটের দিকে তাকায়। নিজের জন্য ফল কেটে রেখেছিল খাবে বলে, কিন্তু এই মুহূর্তে ওই ছুরি আফ্রিদের উপর চালাবে সে। খুব বেশি চালাক মনে করেন নিজেকে না? ভুল করছেন এখানে এসে। আমি আর আগের ন্যান্সি নেই। আপনাকে তো আমি আজ দেখে নেব। আফ্রিদ শুনল, গাল বেয়ে হাসলো। আকস্মিক ন্যান্সি ঝাঁপিয়ে পড়ে আফ্রিদের উপর। আঘাত করতে দক্ষ চাই, কিন্তু দক্ষ হাতে তাকে আটকে দেয় আফ্রিদ। সে সতর্ক। নিজের ব্যক্তিগত নারীর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে। ন্যান্সি যতবার চেষ্টা করছে তাকে আঘাত করতে, ঠিক ততবার পাশ কাটিয়ে যাচ্ছে আফ্রিদ। এক সময় তাকে নিয়ে সোফায় ঝাঁপিয়ে পড়ে লোকটা। অমনি ন্যান্সির দিকে তাকে লাজুক হেসে দেয়। ন্যান্সি অনুভব করে তার হাত আফ্রিদের উষ্ণ উরু ছুঁয়েছে। অমনি তার পেটে লাথি দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দেয় ন্যান্সি। আফ্রিদ চাইলে মুহূর্তের মধ্যে ওই রমণীকে ধুলোয় মিশিয়ে দিতে পারত, কিন্তু সে তো মাফিয়ার প্রাণ। তাকে কিভাবে আঘাত করবে? ন্যান্সি ছুরিটা শক্ত হাতে চেপে ধরল। আফ্রিদ হাত তুলে স্যারেন্ডার করে বলল, ভয় পেয়েছি আমি, অ্যারেস্ট মি।
চোখ পাকিয়ে থাকলো ন্যান্সি। সত্যি সত্যি মেরে দেবো কিন্তু, প্লিজ তাড়াতাড়ি মেরে দে। আফ্রিদের এমন কথা না রাগ হলো ন্যান্সির। আফ্রিদ হাত বরাবর দৃষ্টি স্থির রেখে মুঠোয় চেপে রাখা ছুরিটা ছুড়ে দিল। সেই ছুরির মধ্যভাগ ভেদ করে দেওয়ালে আটকায়। ওষ্ঠ ফাঁক হতে অস্ফুট ধ্বনি আফ্রিদ। হাত থেকে গল গল করে রক্ত বেরিয়ে এসে ন্যান্সি অদ্ভুত এসে তার দিকে এগোতে এগোতে বলল, বলেছিলাম আমাকে আর হালকাভাবে নেবেন না। দেখলেন তো ফলাফল। ন্যান্সি যখন আফ্রিদের খুব কাছে এসে দাঁড়ালো অমনি তার হাতটা দিয়ে ন্যান্সির জিভটা চেপে ধরল। বান্দির বাচ্চা, আমি তোকে যে কি করব। ন্যান্সি নিজেকে ছাড়াতে পারছে না। আফ্রিদ ন্যান্সির বুকের সাথে চেপে রাখা ডান হাতটা তে ছুরিটা একটানে বের করলো। ব্যথায় চোখ খিচেছে। ন্যান্সি ঘাবড়ে গেল। আফ্রিদ এখন তাকে ছাড়বে না, মোটেও না। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। ন্যান্সির ওড়না টেনে তাকে ঠেলে দেওয়ালের সাথে চেপে ধরল আফ্রিদ। তার দিয়ে একটানে ওড়নাটা ছেড়ে নিল। কেঁপে উঠল ন্যান্সির অন্তর, আত্মা কেঁপে উঠল। ন্যান্সি সেই ওড়নার টুকরো গিয়ে নিজের হাত বাঁধল। পরক্ষণে অগ্নিদগ্ধ নয়নে তাকালো ন্যান্সির দিকে। আচমকা ফুঁপিয়ে উঠল ন্যান্সি। আপনি তাকে নিশ্চিত শেষ করে দিব, অথচ তার ভাবনায় পানি ঢেলে ঠোঁট চেপে ধরে। ধীরে ধীরে তা প্রবেশ করে খুব শক্তপণে। একটু একটু করে চুষে নিচ্ছে সবটুকু। হাত বিচরণ করছে চুলের ভাঁজে, অপরটি কোমরে। প্রচণ্ড ভালো লাগায় ন্যান্সিকে আঁকড়ে ধরে তার শার্টের গলার গভীরতা বাড়ে অধর চুম্বনে। ধীরে ধীরে প্রবেশ করে মিনিট দশেক পর ছেড়ে দিল আফ্রিদ। শরীরে ভারটুকু রাখতে পারল না ন্যান্সি। আলগোছে তাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে টিম টিম বাইরে এলো। সফেদ পর্দা ভেদ করে রুমে এসে পড়ছে গল দেশে মুখ ডুবে সে। যাবি আমার সাথে? এবার গিয়ে পাক্কা সংসার করবো, লম্বা সফরের একটা সংসার। ন্যান্সি নিশ্চুপ রইল কিছুক্ষণ, অতঃপর ফিসফিস বলল, না, আমি আপনার সাথে যাব না। আপনি একটা অপরাধী। পিনপথে নিরাপত্তা দুজনের মাঝে। মিনিট দশেক পর মৃদু স্বরে চিৎকার করে উঠল ন্যান্সি। উঠে বসলো তড়িৎ গতিতে। গলায় ব্যথা পাচ্ছে। লালচে দাগটা স্পষ্ট ভাসছে। দাঁত বসেছে লোকটা। গরম চোখ করে তাকালো ন্যান্সি। আফ্রিদ হেসে ফেলল সপাটে। দাগ বসিয়ে দিলাম তার মানে? এখন থেকে তুই আমার। শোন না, তাহলে চল আরেকবার বাসরটা সেরে ফেলি। এবার মারাত্মক তোকে খাওয়ার ক্রেভিং উঠছে। ন্যান্সি রাগান্বিত স্বরে বলল, স্বভাব বদলাননি আপনি, মুখ সংযত করেন না। আপনি এত অসভ্য কেন? একা ছাড়তে পারেন না আমায়? আবারও হাসির শব্দে মুখরিত হলো রুমটা। বদলাবো না পাক্কা। তুই ফিরে আয়, তাহলে বদলে যাবো। তোকে আদর করতে দিলে মুখে লাগাম টান দেবো, প্রমিস করছি। উঠতে চাইল ন্যান্সি, তা হতে দিল না কাঙ্ক্ষিত মানুষটা। ক্ষত দ্বারা খামচে ধরল ন্যান্সির বাহু। রাগান্বিত স্বরে বলল, তুই আমার কি বল? ন্যান্সি মুখ বাঁকিয়ে বলল, কেউ না, আমি আপনার কেউ না। আবারও মৃদু স্বরে চিৎকার করল ন্যান্সি। লোকটি বলিষ্ঠ হাতের চেপে ব্যথা অনুভব করে দাঁতে দাঁত চিপে বলল, তুই আমার শালি, আর একবার উল্টো পাল্টা বলে খুন করে ফেলবো। ন্যান্সি নিশ্চুপ। আকস্মিক আফ্রিদ তাকে টেনে নিল। বাচ্চাদের মতো ঠোঁটের উপরে খিদে পেয়েছে কিছু খাওয়া। আফ্রিদের শুকনো মুখটা দেখে সামান্য ঢোক গেল ন্যান্সি। বিছানা ছেড়ে উঠে সবার আগে ফার্স্ট এড বক্স হাতে নিল। সেটা এক প্রকার ছুঁড়ে ফেললো আফ্রিদের কোলে। অতঃপর কিচেনে গিয়ে গেল। আফ্রিদের পুরো ফ্ল্যাট দৃষ্টি পড়ে। তারপর ব্যান্ডেজ করতে লাগলো এক হাতে। রক্তচোষা ডাইনি এই রাজপ্রাসাদের মতো মঞ্জিল সেরে এখানে রয়েছে। খাবার প্লেট হাতে বেরিয়ে এলো ন্যান্সি। অবহেলিত ওড়নাটা নিচে পড়েছে। চুল দুভাগ করে সামনে নিয়ে এলো ন্যান্সি। নিজেকে ঢেকে নেওয়ার ক্ষীণ প্রয়াস। এই নিন, খাবার খেয়ে বিদায় হন। আমি বুঝি না ঘুরে ফিরে আমার পিছনে কেন আসেন। সজ্ঞানে ছেড়ে এসেছি, মাথায় ঢোকে না। উন্মুক্ত ন্যান্সিকে দেখে ঢোক গেল আফ্রিদ। এখন আর খিদে নেই তার। ন্যান্সির কথাটা কানে ঢুকছে কিনা জানা নেই আফ্রিদের। সে একদৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। প্লেটটা টেবিলের উপর রাখলো ন্যান্সি। আফ্রিদের দিকে তাকাতে সে দিয়ে গেল। সেদিনের মতো দৃষ্টি তার সিদ্ধারা ঠান্ডা বয়ে গেল। আফ্রিদ সেদিন যেভাবে চোখে অনুভূতি প্রকাশ করেছিল ঠিক তেমনই চায়নি। আকস্মিক তাকে টেনে নিজের নিচে নিয়ে এলো আফ্রিদ। তুলতুলে বিছানায় ন্যান্সির শরীরটা। পেটে খিদে নেই, তবে মনে আছে আমি অনেক দিন থেকে অভুক্ত। ব্যস্ত ন্যান্সিকে কাঁপিয়ে দেওয়ার জন্য এতটুকু কথাই যথেষ্ট ছিল আফ্রিদের। মুখ নামিয়ে অতিষ্ঠ করে তুলছে ন্যান্সিকে। দুহাত তার কোঁকড়ানো চুলগুলো খামচে ধরছে ন্যান্সি। আফ্রিদ থামে না। ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হয়। যত রাত গভীর হচ্ছে স্পর্শগুলো ঠিক ততটাই গভীর হচ্ছে। ন্যান্সি পারছে না আফ্রিদের দুষ্টু মিষ্টি স্পর্শগুলো সহ্য করতে। অস্থির ভঙ্গিতে জামাটা খুলে নিল আফ্রিদ। একবার নয়, দুবার নয়, বারবার। প্লিজ থামুন আফ্রিদ।
আপনি শুনে না, আর একটু গভীর হতে হাত বাড়িয়ে ন্যান্সির মুখটা চেপে ধরে যাতে না চিৎকার করে। বাইরে ঈশান বসে বসে ফোন চালাচ্ছে। সে জানে তার লুচ্চা বস নিশ্চয় ভেতরে লুচ্চামি করতে ব্যস্ত। আহারে তার জীবন, এই তিতলি ফিতলি না এলেও সে একটু রং তামাশা করতো। ত্রস্ত ভঙ্গিতে শার্টের বোতাম খুলে ফেলল আফ্রিদ। উম্মাদ আফ্রিদকে দেখে বাগরুদ্ধ ন্যান্সি। আটকানোর কোনো প্রচেষ্টা নেই, নেই কোনো শক্তি। যখন নিজের সম্পূর্ণভাবে ছেড়ে দিল আফ্রিদ, ব্যথায় কাঁপিয়ে উঠল মেয়েটা। অস্থির ভঙ্গিতে আদর আদর ভরিয়ে দিতে লাগলো ন্যান্সি। যেই পাশের মোমবাতির উপর পড়ছে সেটা মোটেও খেয়াল করেনি নষ্ট পুরুষ। আকস্মিক চোখ দুটো আগুন পড়তে তড়িৎ মত করে জেগে ওঠে। মনে পড়ে যায় নৃশংসভাবে তার পুরো পরিবারকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মনে পড়ে যায় আফ্রিদ একজন মাফিয়া, একজন পাপী পুরুষ। আফ্রিদ আরও খানিকটা ঘনিষ্ঠ হতে যাবে, তার পূর্বে ছিটকে দূরে সরে ন্যান্সি। অন্তরঙ্গ মুহূর্তে এমন দূরে সহজতে রগগুলো ফুলে উঠছে আফ্রিদে। আপনি আমাকে ছোবেন না, দূরে থাকুন আমার থেকে। রাগ হচ্ছে আফ্রিদ। সে পারে না তার অ্যাঞ্জেলিনাকে কষ্ট দিতে। নয়তো এতক্ষণে আফ্রিদ কপাল কুঁচকে বলে উঠল, অলরেডি তোকে ছুঁয়ে ফেলেছি। ন্যান্সি দ্রুত উঠে গিয়ে ওড়নাটা নিচে দড়িয়ে নেয়। বেয়াদব লোকটা জামাটা ছিঁড়ে ফেলছে। নিজেকে খানিকটা ধাতস্থ করে নিল ন্যান্সি। আফ্রিদ কিছুক্ষণ চোখ বুজে লম্বা লম্বা নিঃশ্বাস টেনে বিছানা ছেড়ে দাঁড়ালো। টেবিলের উপর রাখা খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। আফ্রিদ উদম গায়ে বেরোতে নিলে ন্যান্সি পিছু ঢোকে। খাবার খাবেন না? আফ্রিদ যেতে গিয়েও থামে। ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে উঠোচোটা বসিয়ে দিল তার কপালে। গাঢ় করে চুম্বন এঁকে ওভাবে ঠোঁট ছুঁয়ে রেখে চলে যাচ্ছে। কিন্তু এই শরীরে আঘাত যেন না লেগে, আই রিপিট, একটা আঘাত লাগে জ্যান্ত পুঁতে দিব। কেটে গেছে আরও একটা দিন। ধরণীতে নেমে এলো রাত। কাঁধে দাঁত বসিয়ে চলে গেছে কেউ একজন। ব্যথায় অস্ফুট স্বরে একটু পরপর শব্দ তুলছে ন্যান্সি। ব্যথায় হাঁসফাঁস করছে। রুম জুড়ে আলো আঁধারের খেলা। ডিম লাইটে কৃত্রিম আলোয় ঘরটা একটু আলোকিত হচ্ছে। শার্টে প্রথমে 3টে বোতাম খোলা রেখা। উদাম বক্ষে এক রমণী ঝাপসেছে। এ আয়সন ঘুম জড়ানো মাথাল করা কণ্ঠস্বর। ন্যান্সি চোখ খুলতে পারছে না। লম্বা নিঃশ্বাস টানছে। এদিকে নষ্ট পুরুষের নষ্ট হাত স্পর্শ করছে ন্যান্সি। ক্লান্ত ন্যান্সি তার দিকে ফিরতে ছিল। সোজা হতে সুযোগ লুফে নিল অপ্রিয় পুরুষ। চলে এলো উপরে, ছুঁয়ে দিল ললাচে করে। কেন এমন করছেন ন্যাশান? আপনার কষ্ট হয় না আমার কাছে আসতে? আমি যে সবসময় আপনাকে হেলাফেলা করি। আফ্রিদ মৃদু হাসল, গালে গাল ছুঁয়ে বলল, কিন্তু আমি ভালোবাসি। ন্যান্সি পিট পিট করে তাকালো তার দিকে। ঠোঁট ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার কান্না তাল মিলিয়ে হাসলো আফ্রিদ। কেন ভালোবাসেন? ভালো লাগে তাই ভালোবাসি। আফ্রিদ নাক টানে ন্যান্সির নাক টেনে আফ্রিদের শার্ট খামচে দিল। চাপা রাগ দিয়ে বলল, কেন ভালো লাগে? আফ্রিদ কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল প্রাণপ্রিয় পরাণের দিকে। ঠোঁট ঠোঁট ছুঁয়ে নেশাতের কণ্ঠ বলল, ভালো লাগা হয় ভালোবাসা থেকে। আমার খারাপ মনটা ভালোবাসার স্বাদ পেয়ে গেছে। ন্যান্সি চেয়ে রইল। আফ্রিদ থেমে নেই। প্রথম ভালো লেগে গেছে, দ্বিতীয় দেখায় প্রেমে পড়ছি, তৃতীয় দেখায় ভালোবেসেছি। ন্যান্সি শান্ত হয়ে শুয়েছে। ঘুম জড়ানো চোখ দুটো মেলে তাকাতে পারছেন। একবার মনে হলো সে স্বপ্ন দেখছে আফ্রিদকে নিয়ে। লোকটাকে নিয়ে পুরোটা দিন বলে এরকম ভ্রম হয়ে ধরা দিচ্ছে। তার হাত বাড়িয়ে চমকে ছুঁতে চায় ন্যান্সি। অমন কর্ণকুর ভেসে এলো আহ্লাদি কণ্ঠে, আমি একটু কাছে আসি? ন্যান্সি মৃদু হেসে বলল, কাছেই তো আছেন। আফ্রিদ কাঁধে হাত রেখে ন্যান্সি জামার ফিতের অংশ আঙ্গুল বোলাতে বোলাতে বলে, সেদিনের মতো একটু বেশি কাছে আসি? আমার তোর প্রতি লোভ পেয়ে গেছে। তোর কাছাকাছি আসলে সুখ পাই। ন্যান্সি তাকিয়েছে নিমিষে। আফ্রিদ ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে পাশ ফিরে গেল। ফলস্বরূপ গালে ঠেকল তার পুরুষ ঠোঁট জোড়া। চোখ বুঝে লম্বা নিঃশ্বাস টেনে অস্ফুট হলো, এমন করিস কেন তুই? আমি একটু ভালোবাসলে সহ্য হয় না? প্রতি উত্তরে ন্যান্সি সবসময়ের মতো চুপ। আফ্রিদ নিচের দিকে অগ্রসর হয়। এক টানে তুলে ফেলে তার বস্ত্র। মেদহীন মসৃণ উদর কেঁপে ওঠে কন্যার অঙ্গ। বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় কাঁপছে। একটু পর পর আফ্রিদি দুটো বসে গালে হাত ছয় কটাক্ষ করে বলে, আমার এক চুমুতে ভালোবাসা অতল গহরে তলিয়ে যাস তুই। আবার সেই ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নিস কোন দুঃসাহসে? ন্যান্সি চপাকালির মতো আঙুলগুলো দিয়ে ছুঁয়ে দেয় আফ্রিদের শার্টের বোতাম। খোলা বক্ষে ট্যাটু। আমি একটা বাজে মেয়ে, তাই মুখ ফিরে নেই। আফ্রিদের কপালে কপাল ঠেকে কিছুক্ষণ ওভাবে রইল। ন্যান্সি আকস্মিক গিবড়ায় তীব্র যন্ত্রণা অনুভব করতে বাস্তবে ফিরে আসে।
ব্যথায় ধড়ফড় করে উঠে বসলো, তাকে আঁতকে উঠে নিজের দিকে তাকালো। না, সে ঠিক দেখছে। আফ্রিদ তাকে গভীরভাবে ছুঁয়ে দেখেনি। নগ্ন পায়ে ফ্লোরে নেমে দাঁড়ালো ন্যান্সি। প্রাণ যায় যা অবস্থা। আফ্রিদ উঠে দাঁড়িয়েছে। এলোমেলো চুলগুলো ব্যাগ ব্রাশ করে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে। কখন এলেন আপনি? আর ঢুকলেন কীভাবে? দরজা তো লক ছিল। আফ্রিদ হাসলো। হেসে হেসে রুম থেকে বেরোলো। ন্যান্সি তার পিছু পিছু ফিরল। আফ্রিদ ডিরেক্ট কিচেনে গেল। কফি না করা ছেলেটা আজ কড়া করে 1 কাপ কফি করলো। শুধু নিজের জন্য নয়, ন্যান্সির জন্য কফি বানিয়েছে। ন্যান্সি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। ক্যাবিনেটের সামনে দাঁড়িয়েছে। আচমকা আফ্রিদ 1 কাপ রেখে ন্যান্সির দিকে এগিয়ে সেই কোমরের দুপাশে ধরে তুলে বসালো ক্যাবিনেটের উপর। আকস্মিক ঘটনায় হকচকে উঠল মেয়েটা। টেক ইট। ন্যান্সির দিকে কফির কাপ এগিয়ে দিল আফ্রিদ। অতঃপর নিজের কাপটা নিয়ে 2 পা পিছিয়ে গেল, ফ্রিজের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। ন্যান্সি আনমনা হয়ে মুখ ফসকে গেল। আপনি তো কফি খান না, গ্রিন টি। মাঝপথে থেমে থমথম মুখ করে তাকালো। আফ্রিদ মুচকে মুচকে হাসে। ওই হাসিতে হৃদয় জুড়ে যায়। আপনি আবার এটাতে কিছু মিশিয়ে দেন না তো? ভরসা করতে পারছি না। এক পলক বিস্মিত নিতে চেয়ে রইল আফ্রিদ। পরক্ষণে দৃষ্টি মিশে বলল, হ্যাঁ, পয়জন মিশিয়ে দিয়েছি। ভ্রু বাঁকালো ন্যান্সি। কফির কাপে চুমুক বসলো। আফ্রিদ এক দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। ন্যান্সি অকপটে জিজ্ঞেস করল, কী ভেবেছেন? কী নিয়ে? এই যে আমি আপনাকে ধোঁকা দিলাম, বিশ্বাসঘাতকতা করলাম। যতদূর জানি আপনার বিশ্বাসঘাতকতা রেড সাইলেন্ট ম্যানারে গেলে তাকে নিঃশেষ শেষ করে দেন। তা আমাকে নিয়ে কী ভাবেন? আফ্রিদ একপাশে এসে বলল, চুমু খাবো। দিন রাতে 2 বেলা করে চুমু খাবো। আফ্রিদের খামখেয়ালি কথাবার্তা বরাবরের মতো হতাশ হল ন্যান্সি। একসময় অনুভব করলো মাথাটা কেমন করছে। পড়ে যাওয়ার পূর্বে শক্তপক্ষে আশ্রয় নিল। বেঈমান পুরুষ সপ্তপর্ণে কোলে তুলে নিয়ে গেল কাউচের দিকে। বেডরুমে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তাকে নিয়ে শুয়ে পড়ল কাউচের ওপর। আর নিচে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে দিল। সরি জানকী বাচ্চা, তোকে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, বাট আমি এখন ঘুমাতে চাই, শান্তি প্রয়োজন। একটুখানি থমকালো আফ্রিদ। ন্যান্সির চুলগুলো সরিয়ে জামা উদম বক্ষে তার আবারও একই কণ্ঠে বলল, জেগে থাকলে ছটফট করবি। আমি যে শান্তির ঘুম যে শোনা। স্লিপ টাইট ওয়াইফি। লন্ড্রি থেকে কাপড় চোপড় চলে এসেছে। ন্যান্সি ফ্ল্যাটে রয়েছে। আজকে তাদের সাথে যাবে ন্যান্সি। অথচ ইসমাইলি জানেই না ন্যান্সি ইদ্রানের একজন পরিচিত। ইদ্রানের উপর শত্রুটা যে কোনো সময় আক্রমণ করতে পারে, সেই হিসাবে তার দুর্বলতা খুঁজে বের করল। আর তার দুর্বলতা হচ্ছে ইসমাইলি প্রিন্সেস দিশা। সেই জন্য ন্যান্সি তার কলেজের বন্ধু হিসেবে তার সাথে রয়েছে। হাস্যকর ব্যাপার, ইসমাইলিকে গার্ড দিচ্ছে ন্যান্সি, আর ন্যান্সিকে গার্ড দিচ্ছে লুসিফার এলেন ইদ্রান। লন্ডন থেকে আসা কাপড়গুলো একটা একটা করে ড্রেস নিয়ে নিচ্ছে ন্যান্সি। সারা ঘর খুঁজে নিজের কাঙ্ক্ষিত ড্রেসটা না পেয়ে মনক্ষুণ্ণ হলো ইসমাইলি মেয়েটার। পছন্দের জামাটা কোথায় গেল বুঝতে পারল না। কিন্তু তার মা মিসেস এনা কোথায় আছে সেটা জানতে অবশ্যই তাকে এখানে বের করতে হবে। ইসমাইলি চটপট চেঞ্জ হয়ে দৌড়ে বাইরে এলো। ইদ্রান বের হতে যাচ্ছিল, আকস্মিক কেউ তার স্যুট এনে ধরল। ঘাড় ফিরে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে কিঞ্চিত অবাক হলো। লিটল প্রিন্সেস। ইসমাইলি আশেপাশে তাকালো। এতগুলো গার্ড সবাই নত মস্তিষ্কে দাঁড়িয়েছে। শুনুন চার্ম, প্লিজ আমরা একটু বাইরে ঘুরে আসি। কঠিন আবদার, তবে আদুরে চার্ম ডাক্তার। হৃদয়ে লাগলো ইদ্রানে। দ্রুত হাতটি তার গাল স্পর্শ করলো। এক্ষুনি? হ্যাঁ, পরে গেলে হয় না? মলিন মুখটা বুকে চিনচিন ব্যথা অনুভব করলো লুপিসার। ইসমাইলি কান্না মিশ্রিত কণ্ঠে বলে, এক্ষুনি যেতে চাই চাম, আমাকে নিয়ে ঘরে চলুন, আমার একা ভালো লাগছে না প্লিজ। লুপিসা চট করে রাজি হয়ে গেল। তার প্রিন্সে সে একটু কষ্ট দিতে চায় না। লুপিসার ড্রাইভারকে বের করতে বললে ইসমাইলি বায়না ধরে ব্যস্ত কণ্ঠে বলল, না, গাড়িতে নেই, জিপে যাব। ইদ্রান চমকালো। এটা তো জি, আমরা গাড়ি করে যাই। ইসমাইলি শুনল, না, আমরা জিপে যাব। জিপ গাড়িগুলো রাখা গুপ্ত জিনিসগুলো আজকে পৌঁছানোর কথা, কিন্তু এখন কি করবে? কিন্তু ভাই, ইভানকে মাঝপথে থামিয়ে দিল ইংল্যান্ড। ইসমাইলের উদ্দেশ্য বলল, রেডি হয়ে এসো। ইসমাইলি ঝটপট বলল, আমি রেডি, আপনি স্যুট চেঞ্জ করে নিন। নিজের হাতে স্যুট নিয়ে দাঁড়িয়ে ছিল ইসমাইলি। ইদ্রান বাঁকা হাসি, ভেতরে ভেতরে অন্য কিছু অনুভব করছে। ইদ্রান ঝুঁকে পড়লো ইসমাইলি মুখ করে হিসে বলল, আমার কাছে নিজে থেকে ধরা দিচ্ছে লিটল প্রিন্সেস, পরে কিন্তু পস্তাতে হবে। আমিও কিন্তু এক চুল ছাড় দেবো না। দূরে দাঁড়িয়ে আছে ন্যান্সি। আজকেও সেও দেখতে চায় এই গাড়িগুলো ঠিক কোথায় যায়। আফ্রিদ হাসান তো নেই, সে কাল রাতেই চলে গেছে।
এতক্ষণে নিশ্চয় বাংলাদেশে পৌঁছে গেছে। শুকনো ঢোক গিলল। শহর থেকে খানিকটা দূরে গাড়ি ধীর গতিতে এগিয়েছে। আসলে ইসমাইলি চাইছিল শহর থেকে নিরিবিলি একটা জায়গায় ঘুরতে। বাতাসের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। কপালে ছড়িয়ে আছে ছোট ছোট চুলগুলো। পাতার ফাঁক গলে এক টুকরা আলো যখন মাটিতে পড়ে তখন এক ধরনের রহস্যময় নাচতে শুরু। বাতাস ভারী, যেন অনেকটা পুরনো গাছের গোপন গুঞ্জন। ইসমাইলি চিৎকার করলো, থামুন থামুন স্যার। কর্কশ শব্দটি জিভ থামিয়ে দিল লুসিফার। হোয়াট হ্যাপেন ডিয়ার, নিচে যাই। ইদ্রান ক্রুজ হাসলো, আকস্মিক টেনে কোলে নিল। হে লিটিল প্রিন্সেস, আই নিড সামথিং প্রিন্স। ঘাড়ে মুখ গুজে ইদ্রান মেঘি রুগীর মতো কেঁপে উঠল। ন্যান্সির বদলে কী করছেন? এখনো কিছুই করিনি, তবে তুমি বলে গাড়িতেই সব করতে পারি। মুখ ঘুরিয়ে নিল স্মাইলি। খুব স্মুথলি আবারও নিচের দিকে ফিরে অধরে অধরে স্পর্শ। একটি মিষ্টি ঘ্রাণ নাসারন্দে প্রবেশ করলো। হাঁসফাঁস করছে স্মাইলি। আকস্মিক ইদ্রানকে ধাক্কা দিয়ে বাইরে চলে গেল। সাথে সাথে ইদ্রানও নিচে গেল। হে লিটল প্রিন্সেস, কাম হেয়ার। হেসে ফেলল স্মাইলি। পিছুতে লাগলো সে। কিছুটা ভেতরে গেল। করেসলা ন্যাচারাল পার্কের ভেতরে চলে গেল। ইদ্রান মৃদু স্বরে বলল, স্টপ দেয়ার। থামলো না স্মাইলি। ইদ্রান সন্ধিহান দৃষ্টিতে আশেপাশে তাকালো। এমন মনে হচ্ছে কিছু একটা দেখাচ্ছে। আচ্ছা, কোনো ভয়ঙ্কর পশু পাখি নয় তো? স্মাইলির জায়গাটা ঠিক নয়। লেটস গো। স্মাইলি কিছু বলার পূর্বে জেনেট নামক প্রাণী আক্রমণ করে বসে স্মাইলির উপরে। ইদ্রান আঁতকে উঠে বড় বড় কদমে এগিয়ে টেনে তুলল স্মাইলিকে। ব্যথাতুর কণ্ঠে চিৎকার করলো স্মাইলি। জেনের একটা বিড়ালের মতো দেখতে নিশাচর প্রাণী, যা দ্রুত গাছে উঠতে পারে। এক লাফে গাছে উঠে দাঁড়ালো সে। অদ্ভুত ডাক চলল। স্মাইলি চমকে গেল। আবার তার উপর আক্রমণ করতে আসে। লুসিফার টেনে নিজের বুকে নিয়ে পিঠ দিল। ফলস্বরূপ জেনের তার পিঠের উপর আঁচড় কাটে। ইদ্রান দাঁতে শিট। ইসমাইলি ইদ্রানকে ধাক্কা দিয়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের ভিতরে ছুট লাগালো। ইদ্রান বুঝতে পারছে এটা ভুল হয়েছে। ইসমাইলি উল্টো দৌড়েছে। প্রিন্সেস স্টপ। থামাতে পারল না তাকে। ইসমাইলি হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে বলে, না চান পালান, আমাদের খেয়ে ফেলবে। প্লিজ প্লিজ। ভেতরে কে কাকে বোঝাবে? ইসমাইলি অনেকটা ভেতরে চলে গেছে। তাকে ওভাবে ভেতরে যেতে ন্যান্সি আটকে দিল। তাদের পিছু পিছু বাইক নিয়ে ঠিকই চলে এসেছে। আসার পিছন কারণ রয়েছে। ইদ্রান তাকে বলেনি সে ইসমাইলিকে বিয়ে করছে। ন্যান্সি যে ইদ্রানের উপর নজর রাখছে তা কি জানে? বোধহয় নূর আবার হতে পারে। কিছুক্ষণ আগে ইদ্রান ফোন করে বলল ইসমাইলিকে আজ কলেজে যাবে। তাকে নিয়ে বেরোচ্ছে। খটকা লেগে গেলে এনেছে। ফলপ্রসূ সেও পিছন পিছন চলে এসে ভেতরে ঢুকতে যাচ্ছে। ইসমাইলি ভয়ে সে দিয়ে যাচ্ছে মেয়েটা। এদিকে ইদ্রান বুঝতে পারছে না কী করছে। চান আমি মরতে চাই। আমার ভয় হচ্ছে। বুক দুরু দুরু করছে ইদ্রানে। এই জঙ্গল সুবিধা নয়। ভয়ঙ্কর সব জন্তুর বসবাস। নাসারন্তে অদ্ভুত ঘ্রাণ প্রবেশ করতে আটকে ওঠে ইসমাইলি। শিট শিট। সহসা পরাণের শুট খুলে দূরে ছুঁড়ে ফেলে ইসমাইলি। ইসমাইলি লুসিফারের কাণ্ড থেকে অবাক। কী করছেন আপনি? ইদ্রান সহসা মুখ চেপে ধরে ইসমাইলি। চুপ চুপ, কোনো কথা নেই। কেন করছেন এসব? ইদ্রান ফোঁস করে নিঃশ্বাস ছিল। এখন আর শুধু ভয় নেই, শুধু চুপ থাকে। ইসমাইলি থরথর করে কাঁপছে। মাথাটা ভনভন করছে। মাথা ঘুরছে। এই বুঝি জ্ঞান হারবে। ইদ্রান দ্রুত হাতে ফোনটা বের করে। তাকে কাজ করতে হবে। যাকে আগে বাঁচানোর প্রয়োজন। ভয়ঙ্কর ব্যক্তির উদ্দেশ্যে বলল, সেভ হার ব্রো। জঙ্গলে রাতের ওই জঙ্গলে ঢুকলে মনে হবে কেউ যেন দূর থেকে তোমাদের দিকে তাকিয়েছে। শিকড়গুলো গুল্মের মতো, অদ্ভুত সাপের মতো গাছের লতাপাতা জড়িয়ে। কিছু জায়গায় পুরনো ধ্বংসবাস কেল্লার অংশ, যেগুলোতে শ্যাওলা জমেছে। দূরে কোথাও ঝর্ণা আছে, আর সেই ঝনঝন করছে পানির অন্ধকারে রূপলি আলোর মতো চকচক। আশেপাশে নেকড়ের বিকটে মুখরিত হয়েছে। নিশাচর পেঁচার ডাক ফিসফিস করে কর্ণ স্পর্শ করছে তাদের। বড় গাছের শিকড়ের গোড়ে গুটিসুটি হয়ে বসেছে ন্যান্সি। ভয়ে হাত কাঁপছে। নিঃশব্দ হিসিস করে শোনা যাচ্ছে। হু করে কেঁদে ফেললো মেয়েটা। বিড় করে বারংবার একটা নাম ডাকলো, আফরিদ আফরিদ। আপনি কোথায়? আমার ভয় করছে। তার কথাগুলো আদৌ কেউ শুনতে পাচ্ছে কিনা জানি না। এই মুহূর্তে আফ্রিদে একটা সতর্ক কথাই মনে পড়ছে। এই দেহে যাতে একটা ফুলের টোকা না লাগে। আফ্রিদ তো চলে গেছে, কোথায় পাবে সে? সে তো নেই। সে কি করে জানবে তার পরাণ বিপদে আছে? এই করেসরা ন্যাচারাল পার্ক জঙ্গলে কি তার শেষ দিন? গাড়ি ঘুরে ঈশান ফার্স্ট। ঈশান গাড়ি দৌড়ে গেল গাড়িতে। মুহূর্তের মধ্যে করেসরা পার্ক ন্যাশনাল পার্কে যাওয়া দরকার। হ্যাঁ, উচিত।
তার পরেন সেখানে সে বারবার বলেছিল নিজের বিপদে না ডাকতে, তবুও মেয়েটা জানে না। শালা মাইয়ে জানটা যদি আজ কামড়ি না খাইছি আমি আফ্রিদে ওসার নাই। ঈশান আফ্রিদের রাগের কারণটা ঠিক বুঝতে পারছে। লুসিফার এলেন ইদ্রান এলএলবি প্যালেস থেকে বের হওয়া সময় দেখেছিল ন্যান্সিকে, আর ইদ্রান প্রথম জানতো ন্যান্সি তাদের পিছু নিয়েছে। ইদ্রানের একটা মেসেজ, সেভ হার ব্রো। আফ্রিদ ঘামছে, তার ফুলের মতো পবিত্র জানটা যেন কোনো আঘাত না পায়। নিশ্চয় ভয়ে সেদিয়ে গেছে মেয়েটা। আফ্রিদ কোথায় লুকাবে তাকে, কীভাবে বোঝাবে তার আঘাত লাগলে ব্যথায় আফ্রিদের বুকে? অ্যাঞ্জেলিনা প্লিজ একটু খেয়াল রাখুন নিজের, আমি আসছি পড়েন। ঈশান যত দ্রুত সম্ভব করে ফেলা ন্যাচারাল পার্কের দিকে গাড়ি নিয়ে যা। ইলহাম ন্যান্সিকে কিছু হয়ে গেলে তার বস শেষ হবে, সেও শেষ হবে যাবে। তার বোনের মতো ইলহাম। মেয়েটা কষ্ট পেলে তার কষ্ট হয়। আপনি শেষবারের মতো বিড়বিড় করালো, তোর খোদাকে বল তোকে সুরক্ষিত রাখতে বউ। আমি পাপী মানুষ বললে মোটেও কবুল হবে না। চলবে। অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জিল পর্ব 10 পুরো গল্প প্লেলিস্টে।